লেখিকা রাখি চক্রবর্তীর দূরের শিক্ষা। সকাল থেকে একেবারে দম ফেলার ফুরসত নেই শিপ্রার। চারজনের সংসারে সব কাজ একা হাতে করতে হয়। লকডাউনের মধ্যে কমপ্লেক্সে ডোমেস্টিক হেল্প ঢোকা বারণ। এদিকে নিজের অনলাইন ক্লাস, ছেলে জোজোর অনলাইন ক্লাস, মেয়ে তিন্নির অনলাইন ক্লাস, সব মিলিয়ে নাজেহাল অবস্থা শিপ্রার। সববার শিডিউল আলাদা আলাদা। জোজোর সামনের বছর বোর্ড এক্সাম, ফলে ওর অনলাইন ক্লাসের চাপ একটু বেশি। এদিকে শিপ্রা নিজেও একটা বেসরকারি স্কুলে উঁচু ক্লাসের বিজ্ঞান শিক্ষিকা, ফলে ওর নিজেরও যথেষ্ট সময় যায় টিচিং লার্নিং ম্যাটেরিয়াল বানিয়ে ছাত্রছাত্রীদের রসায়নের সমীকরণ বোঝাতে। নেহাতি অনিকেতের ব্যবসা এখন একেবারেই বন্ধ, তাই ওর জন্য আর আলাদা করে সময়ের পেছনে দৌড়াতে হয় না। অধিকাংশ সময়ই মেয়ে তিন্নি আর তার দাদা জোজো অনলাইন ক্লাসের জন্য ডেস্কটপ নিয়ে মারামারি করে। যেহেতু জোজো বড়, তাই বেশিরভাগ সময় জোজোই যেতে। অগত্যা তিন্নির ভরসা একমাত্র বাবার ফোন, ওতেই কাজ সারতে হয়। অবশ্য মাঝে মাঝে কাজ হয়ে গেলে শিপ্রা ওর নিজের ল্যাপটপটাও ছেড়ে দেয় তিন্নিকে, তবে সেটার সংখ্যা খুবই কম। শুনছো? ডাকে অনিকেত শিপ্রাকে। হ্যাঁ বলো। সকালের ব্রেকফাস্ট বানাতে বানাতে মুখ তোলে শিপ্রা। বলছিলাম কুরিয়ারে চিঠি এসেছে কাল, তোমায় বলা হয়নি, বলে অনিকেত। কি চিঠি? জোজো আর তিন্নির স্কুলে ফিস দেওয়া হয়নি, সেটার রিমাইন্ডার। মুহূর্তে মুখ কালো হয়ে যায় শিপ্রার। ফিস যে দেওয়া হয়নি সেটাও নিজেও জানে। লকডাউনের বাজার, অনিকেতের ব্যবসা প্রায় 2 মাস বন্ধ। নতুন ফ্ল্যাট, তারও ইএমআই আছে। ওর নিজেরও স্যালারির কোনো খবর নেই। সেই মার্চ থেকে বেতন হয়নি। এ মাসে শোনা যাচ্ছে খানিকটা দেবে স্কুল কর্তৃপক্ষ, তাও যে কতটা কে জানে। ভাবনা থেকে ওঠে শিপ্রা, তারপর বলে, ফি স্ট্রাকচার রিভাইজ করার কথা লিখে আমরা সব গার্জেনরা মেল করেছিলাম। দেখি চিঠিটা, কত অ্যামাউন্ট দেখাচ্ছে? কিছুই কমায়নি, এমনকি ট্রান্সপোর্ট চার্জও ফুল। সব মিলিয়ে 1 লাখ টাকার পে স্লিপ। ধপ করে বসে পড়ে শিপ্রা। ওর অ্যাকাউন্টে আছে 35,000। যদি 2 মাসের স্যালারিটা একসঙ্গে দিয়ে দিত স্কুল কর্তৃপক্ষ তাও হতো। সেটাও হবার নয়, ও জানে। ওর নিজের স্কুলেও একই অবস্থা। বাচ্চার বাবা মায়েরা পেমেন্ট করছে না, ফলস্বরূপ আটকে আছে ওদের পেমেন্টও। অথচ রোজ অনলাইন ক্লাসের চাপ, সঙ্গে ওয়ার্কশিট তৈরি করা, খাটুনি 4 গুণ বেড়ে গেছে। কিন্তু স্যালারির কথা বললেই শুনতে হচ্ছে যে আগে সব বাচ্চা পেমেন্ট করুক। এদিকে অনিকেতের ফার্নিচারের দোকান, ওরও দোকান খোলবার উপায় নেই। আর খুললেই বা এখন ফার্নিচার কে কিনবে? লোকে আগে খাবে বাঁচবে না ফার্নিচার কিনবে? আপাতত বছর 2 অনিকেতের ব্যবসার যে কি হাল হবে সেটা বলা মুশকিল। তবুও খানিক আশা নিয়ে জিজ্ঞেস করল শিপ্রা, তোমার অ্যাকাউন্টে কত আছে অনি? ইএমআই দেবার পর আর 30 মতো পড়ে আছে। 30 আর ওর 35, দুটো মিলিয়েও 1 লাখ হচ্ছে না। সব খরচ করে ফেললেও মুশকিল, মাসিক একটা খরচ আছে। অনিকেতের রোজগারটা একেবারে শূন্য হয়ে গেছে, জমানো যা ছিল সেটাই ভরসা। কিন্তু তাই বার কদিন, ফ্ল্যাট করার সময় তো অনেকটা জমানো টাকা খরচ হয়ে গেছে। তারপর অনিকেতের মায়ের অপারেশন হয়েছে মাস 4 আগে, তখনও অনেকগুলো টাকা দিতে হয়েছে। সত্যি কি যে এক মারণ রোগ এসে গেল। মধ্যবিত্তের জীবন একেবারে কোণঠাসা করে দিয়েছে। একেবারে প্রস্তুতিবিহীন অবস্থায় দুম করে যদি রোজগারপাতি বন্ধ হয়ে যায়, সাধারণ মানুষের তো নাভিশ্বাস উঠবেই। হঠাৎই কমপ্লেক্সে পেরিয়ে সামনের রেশনের দোকানের লাইনে চোখ গেল শিপ্রার। প্রায় ভোর রাত থেকে মানুষের লাইন। লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে মারপিট, কথা কাটাকাটি চলছে। দূর থেকে স্পষ্ট বুঝতে না পারলেও কলহের একটা আভাস আসছে কানে। হঠাৎই শিপ্রার মনে হলো, ওদের থেকে আমাদের অবস্থা কি খুব কিছু আলাদা? এখন আলাদা হলেও আর কয়েক মাস পর আরও যদি মাস 3 এভাবে রোজগারবিহীন অবস্থায় বসে থাকতে হয়, তাহলে কি করে চলবে এই বিলাসবহুল জীবন? জমানো টাকায় রাজকোষও একদিন শূন্য হয়ে যায়।
আর এ তো সামান্য মধ্যবিত্তের এমার্জেন্সি ফান্ড। তিন্নি আর জোজোর ফিস স্লিপটায় আবার হালকা চোখ বোলায় শিপ্রা। এরকম একটা মহামারীর সময়ও স্কুলগুলোর নির্লজ্জতা দেখে রাগ হলো খানিকটা। একসঙ্গে 3 মাসের মাইনে, সেশন চার্জ, এমনকি বাস চার্জ পর্যন্ত চাপিয়ে দিয়েছে। সব ফুল অ্যামাউন্ট, কোথাও কোনো কাটছাট নেই। দামি স্কুলগুলোর কি কোনো দায়বদ্ধতা নেই ছাত্রছাত্রীদের প্রতি? শিক্ষা মানে শুধুই গাদা গাদা টাকা জমা দেওয়া, আর না দিতে পারলে নির্লজ্জের মতো বিবৃতি দেওয়া? তাহলে আপনারা বাচ্চা নিয়ে চলে যান। অদ্ভুত, একটা স্বাধীন দেশের কোনো দায়িত্ব নেই আগামী প্রজন্মের প্রতি। মনের প্রশ্ন মনেই রয়ে যায়। অনলাইন ক্লাসের সময় হয়ে যায় শিপ্রার। দুপুরের পর যথারীতি মারামারি লাগিয়ে দিয়েছে 2 ভাই বোনে। ক্লাস শেষের পর এটা রোজের চিত্র। রোজই সামাল দিতে হয় শিপ্রাকে। আজও তাই দিতে যাচ্ছিল। হঠাৎই স্কুলের অ্যাডমিন গ্রুপের একটা মেসেজ দেখে বসে পড়ে। জুম মিটিং উইথ অল স্টাফ অ্যাট 3 PM শার্প। ঘড়ি দেখে শিপ্রা, এখন বাজে 2:30। আধ ঘন্টার মধ্যেই খেয়ে নিতে হবে। সেই ভোরে ওঠা থেকে দৌড়। ক্লাস শেষ করে তিন্নিকে নিয়ে একটু যদি বা শোয়া হয়, আজ আর হবে না। এমার্জেন্সি মিটিং মানে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তই হবে। খেতে খেতে সহকর্মী মল্লিকার ফোন। হ্যালো শিপ্রা, 3টে থেকে মিটিং। ব্যাপার খুব একটা সুবিধে ঠেকছে না। হঠাৎ এভাবে মিটিং কেন? আশঙ্কাটা যে শিপ্রার মনে হচ্ছে না তা নয়, চারিদিকে এখন কর্মী ছাঁটাই, সেরকম কোনো সিদ্ধান্ত নাকি? মেয়ে তিন্নিকে জোর করে 2 গাল ভাত খাইয়ে শিপ্রা বলে, জানি না রে মলি, ছেলেটার সামনের বছর ICSE। অনিকেতের দোকান যে কবে লাভের মুখ দেখবে তা বলা মুশকিল। এর মধ্যে যদি আমারও চাকরিটার কিছু হয়। অথচ দেখ, আমরা কত পরিশ্রম করি, অনলাইন পড়ানো হয়ে কত খাটনি বেড়ে গেছে আমাদের, অথচ আমরাই টাকা পাচ্ছি না। 2 মাস স্যালারি বাকি। রে, দেখা যাক কি বলে। হ্যাঁ, খেয়ে নে তুই। ফোন রেখে দেয় শিপ্রা। খাবার আর দুশ্চিন্তার গলা দিয়ে নামে না। ওই কোনো রকমে গলাধ্যকরণ করেই ক্যামেরার সামনে বসে। জয়েন করতে প্রিন্সিপালের সাজুগুজু করা হাসি মুখটা ভেসে ওঠে। গুড আফটারনুন অল স্টাফস। হাউ আর ইউ অল ডিয়ার? হোপফুলি এভরিওয়ান ইজ সেফ অ্যাট হোম। উফ, এই মহিলা যখনই গদগদ হয়ে ভাষণ শুরু করেন, তখনই ওনার মারাত্মক কিছু একটা বলার থাকে। মনে মনে বলে শিপ্রা। এই লকডাউনের বাজারেও সাজের কোনো কমতি নেই। সেজে গুজে ক্যামেরার সামনে যত কাজ আমরা সামলাবো, আর উনি শুধু সাজবেন। অসহ্য ভাবনা বেশিক্ষণ স্থায়ী হয় না। ম্যানেজমেন্টের অনেকে একে একে ক্যামেরায় মুখ দেখাতে শুরু করে। এদের সবাইকে শিপ্রা কোনো দিন দেখেইনি, শুধু নামেই চেনে। হ্যালো টিচার্স, হাউ আর ইউ অল, বলেন টপ ম্যানেজমেন্ট পজিশনের একজন। এমতো অবস্থায় সমস্ত দুশ্চিন্তা সাইডে রেখে দাঁত বের করে ভালো আছি বলতেই হয়। কিছু না বললেও সেটা অভদ্রতা। শিপ্রাও তাই করল। তারপরেই উনি ভাষণ শুরু করলেন। আমরা আজ একটা ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি, আপনি সবাই ভীষণ আতঙ্কে। আমরা ম্যানেজমেন্টের থেকে আপনাদের প্রতিদিনের পরিশ্রমের দাম বুঝতে পারছি স্যার ম্যামেরা। আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন। শিপ্রা ঠোঁটের গোড়ায় এসে গেছিল যে বলে, তবু তো আপনারা 2 মাসের স্যালারি বাকি রেখেছেন। কিন্তু না, বলল না। ওটা বলার জন্য সাহস দরকার। আবার ভাষণে মন দিল শিপ্রা। কিন্তু এই মুহূর্তে আমাদের একটা আর্থিক মন্দাও চলছে। 50%-এর বেশি গার্জেন ফিস পেমেন্ট করেনি। এই অবস্থায় আমরা কিভাবে এত পরিষেবা দেব? এই সমস্ত ওয়ার্কশিট, রোজ অনলাইন ক্লাস, এগুলো তো ফ্রিতে দেওয়া যায় না। মার্চ মাস থেকে লকডাউন শুরু হয়েছে। এপ্রিল, মে এবং জুন 3 মাসের টাকা একসঙ্গে এপ্রিলের মাঝে পে করার কথা গার্জেনদের। কিন্তু দুর্ভাগ্যবশত মে শেষ হতে চললেও এখনও অর্ধেক দেয়নি। আবারও শিপ্রা ঠোঁটের গোড়ায়। দেয়নি বলবেন না, বলুন দিতে পারেনি। সবাই পরিস্থিতির শিকার। অন্য কোনো বছর এইভাবে টাকার জন্য বসে থাকতে হয় কি আপনাদের? না, এবারেও গলা দিয়ে একটা আওয়াজও বেরোলো না। চুপ করেই থাকলো শিপ্রা। আসলে ওনার বলা কথাগুলোর মধ্যে কোথাও বোধহয় নিজেকে খুঁজে পাচ্ছিল শিপ্রা। দেখতে পাচ্ছিল ওর ক্লাসের ছেলে মেয়েদের অভিভাবকদের অসহায় মুখ। হ্যাঁ, তো যা বলছিলাম, যেহেতু এবারে ফিস কালেক্ট হয়নি, তাই আমরাও আপনাদের পেমেন্ট দিতে পারছি না। বাট আই হ্যাভ এ সলিউশন টু দিস প্রবলেম। দেখুন, প্যারেন্টসরা আমাদের চেনে না, কিন্তু আপনাদের মানে ক্লাস টিচারদের চেনে। আমরা তো অনেক মেসেজ, মেল, চিঠি পাঠালাম, বাট নো রেসপন্স। এবার তাই ম্যানেজমেন্ট ঠিক করেছে এই কাজটা রেসপেক্টিভ ক্লাস টিচার করবে। যে ক্লাসের সব বাচ্চা পে করে দেবে সেই ক্লাস, বা স্পেসিফিক্যালি বলতে গেলে সেই সেকশনের টিচারের ফুল পে রিলিজ করে দেবে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। যে টিচারের সেকশনের বাচ্চারা 70% ক্লিয়ার করবে, তার নিজেরও 70% স্যালারি হবে।
ক্লাস টিচারদের প্রত্যেক প্যারেন্টসকে ফোন করে রিকোয়েস্ট করতে হবে পে করে দেবার জন্য, কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, আপনি চাইবেন টাকা বাট ভীষণ পোলাইটলি। আজকাল আবার বাবা মায়েরা কথায় কথায় কোর্টে যাচ্ছে। এই অবধি বলে থামেন ভদ্রলোক। শিপ্রা দেখল স্তাবকরূপী প্রিন্সিপাল, অন্যান্য প্রশাসনিক পদের ব্যক্তিরা ব্রিলিয়ান্ট আইডিয়া বলে হাততালি দিতে থাকলো। শিপ্রা কিছু বলতে গিয়ে দেখল ওদের মিউটে রাখা আছে, অর্থাৎ ওরা শুনতে পাবে কিন্তু কিছু বলতে পারবে না। আরও 10 মিনিট স্তাবকতার পর মিটিং শেষ হয়। কান থেকে হেডফোন খোলে শিপ্রা, সামনে আয়নার দিকে তাকায়, নিজেকেই নিজে বলে, তাহলে শিপ্রা বসু, রসায়নের শিক্ষিকার কাছ থেকে অব্যাহতি তোর। ওই রসায়ন পড়ানোর টাকা তুই তখনই পাবি যখন তুই কাবুলিওয়ালা শিপ্রা বসু হিসেবে সাফল্য পাবি। হ্যালো মিসেস সিনহা, নমস্কার। আমি আপনার ছেলের ক্লাস টিচার শিপ্রা বসু বলছি। ম্যাম, কিছু যদি মনে না করেন একটা কথা বলি। অনুরাগের ফিসটা বাকি আছে, যদি পে করে দিতেন ভালো হতো। জানি ম্যাম, কি করে দেব বলুন তো? অনুরাগের বাবা একজন রোজগার করে, আমার মেয়ে এবার ক্লাস 12, ওরটা তো দিতেই হয়েছে, ফলে অনুরাগেরটা আটকে আছে। যেহেতু ও ক্লাস 8 তাই ম্যাম বুঝতেই পারছেন, ব্যবসা বাণিজ্য 2 মাস বন্ধ, এই সময় যদি স্কুল পাশে না দাঁড়ায়। ফোনে রেখে দেয় শিপ্রা। এই একই বক্তব্য তো ওরও। অনুরাগের মা আর শিপ্রা বসু দুজনেই একই জায়গায় দাঁড়িয়ে। শিপ্রা নিজেকে দিয়েই বোঝে অনুরাগের মায়ের অসহায়তা, অথচ নিজেও অসহায়। এই কাজটা করতে খারাপ লাগলেও ওকে করতে হচ্ছে। ওর নিজের ছেলে মেয়ের মাইনেও যে আটকে। অগত্যা শিপ্রা চলে যায় পরের ফোনে। হ্যালো মিস্টার ঝুনঝুনুওয়ালা, আমি আপনার মেয়ে পিয়ার ক্লাস টিচার। স্যার, ওর ফিসটা বাকি, একটু যদি পে করে দেন। কি করে ফিস চান আপনারা? স্কুল কি খোলা আছে যে আমরা টাকা দেব? কোন সার্ভিসটা দিচ্ছেন? কেন স্যার, আমরা তো অনলাইন এডুকেশন করাচ্ছি। পিয়ার কি কোনো অসুবিধা হচ্ছে? ওটা পড়ানো, আর তার জন্য 3 মাসের জন্য 40,000 টাকার বিল পাঠিয়েছেন। 8 ঘন্টা করে 3টে সেশন, ওতে পড়া হয়? সব তো আমাদের বাড়িতেই করাতে হচ্ছে। আর অনলাইন মিটিংয়ের কথা তো বাদই দিলাম। এখন লকডাউন, তাই বাড়িতে বসে মেয়ের স্কুলের টিচারদের দেখতে পাচ্ছি। ওটা পড়ানোর স্টাইল? ওতে ছেলে মেয়ে বুঝবে? সব কিছু আমাকে আলাদা করে টিউটর রেখে বোঝাতে হচ্ছে। আর স্যার ম্যামদের প্রোনাউন্সিয়েশন, বাপরে, এত ভুল যে কি বলবো। মাথাটা দপ করে গরম হয়ে যায় শিপ্রার, কিন্তু ম্যানেজমেন্টের বারণ আছে, মাথা গরম করা যাবে না। পিয়া মেয়েটি ভীষণই অমনোযোগী। আগের ক্লাসেও ওর বিরুদ্ধে অনেক কমপ্লেন ছিল। গলাটা বরফের মতো ঠান্ডা করে শিপ্রা বলে, স্যার, আপনার কোনো অভিযোগ থাকলে সেটা প্রপার চ্যানেলে করুন প্লিজ। আপনি মেল করতে পারেন প্রিন্সিপালকে। আমার ডিউটি ছিল আপনাকে রিমাইন্ড করানো যে ওর ফিস পেড হয়নি। আমি করে দিলাম। ওসব ভুলে যান, লকডাউন যতদিন চলছে আমি 1 পয়সাও দেব না। আবার ফোন রেখে দেয় শিপ্রা। শিপ্রা জানে পিয়ার বাবা ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। লকডাউনের জন্য এফেক্ট পড়লেও সেটা মারাত্মক কিছু নয়। মার্সিডিস করে স্কুল আসে পিয়া, অথচ তারও ফিস বাকি। আসলে বর্তমানে অভিভাবকরা 2টি ভাগে বিভক্ত হয়ে গেছে। অধিকাংশ সত্যি আর্থিক মন্দার শিকার, বাকি কিছুজন মন্দার শিকার না হলেও তারা এই পরিস্থিতি পুরো মাত্রায় ব্যবহার করছে। একটু জল খেলো শিপ্রা। ওর ক্লাস 8B, ওর সেকশনে 40 জন স্টুডেন্টসদের মধ্যে 20 জন পে করেছে, মানে 50%। অবশ্য ওকে ফোনে আরও 5 জনের গার্জেন বলেছে তারা চেষ্টা করবে। এই মাসের শেষে হয়তো দিয়ে দেবে, তাদেরকে ধরে নিলেও 25, মোটামুটি 60%। আর তো কেউ দেবে বলে মনে হচ্ছে না। লকডাউনের কিছু করারও নেই। ভাই বোন দুজনেই খুনসুটিতে মত্ত। অনিকেত চা নিয়ে বারান্দায়। এই আবাসনে ফ্ল্যাটটা অনিকেতই পছন্দ করে কিনেছিল। সারা জীবন নাগের বাজারের ঘুপচি পৈতৃক বাড়িতে থেকে থেকে বোধহয় শখ ছিল একটা খোলা কমপ্লেক্সে থাকার। বছর 2 আগে যখন প্রায় 60 লাখ টাকা দিয়ে ফ্ল্যাটটা নিয়েছিল অনিকেত, তখনই শিপ্রা বারণ করেছিল। এত টাকার EMI এর চাপ না, শোনানো যায়নি অনিকেতকে। আজকাল মানুষটা বড্ড বিমর্ষ থাকে, বোঝে শিপ্রা। রোজগেরে মানুষ, হঠাৎ যদি সব বন্ধ হয়ে যায় ভয়ঙ্কর মানসিক চাপ পড়ে। ধীরে ধীরে অনিকেতের কাছে এসে ওর পিঠে হাত রাখে শিপ্রা। কি ভাবছো অনি? একটা দীর্ঘশ্বাস ফেলে বলে অনিকেত, ভাবছি এভাবে আর কতদিন চলবে শিপ্রা। রোগের আতঙ্ক আছে মানছি, কিন্তু এভাবে তো আমরা সবাই এমনি মরে যাব।
তোমার স্কুল কত টাকা তোমায় পে করবে তার ঠিক নেই। আমার ফার্নিচারের দোকান এখন খুললেও বিক্রির আশাই নেই। তাহলে উপায় কি? মাথা নামিয়ে নেয় শিপ্রাও। এর উত্তর যে ওর কাছেও নেই। শিপ্রা, ভাবছি আমি নিজেই বাড়ি বাড়ি গিয়ে কাঠের কাজ শুরু করব। অনিকেতের হাতের কাজ খুব ভালো ছিল। কাঠের ওপর এমন সুন্দর ডিজাইন করতে পারত যে তাকিয়ে দেখতে হতো। প্রথম জীবনে ওটাই করত। পরে আস্তে আস্তে চাহিদা বেড়েছে। ওরও দোকান বড় হয়েছে। একটা ছেড়ে দুটো শোরুম। এখন অনেক জায়গায় মাল সাপ্লাই দেয়। নিজে বহু বছর আর কাজ করে না, এখন আবার নতুন করে। শিপ্রার মনের কথাটা বুঝি পড়তে পারল অনিকেত। বলল, উপায় কি শিপ্রা? কিছু তো রোজগার হবে। আমি অনলাইনে অ্যাড দিয়ে দেব, বাড়ি গিয়ে ফার্নিচার সারাই বা তৈরি করে দিয়ে আসি। উপায় নেই, আমি জানি অনি, কিন্তু এই কাজটা যখন করতে তখন তোমার বয়স ছিল 22 কি 23। এত বছর পর আবার পারবে? সময়টা কিন্তু কম নয়। 20 বছর হবে এই কাজ তুমি নিজে হাতে করো না। হ্যাঁ, নিজে হাতে করি না, কিন্তু করাই তো। হ্যাঁ, পরিশ্রমের কাজ তো বটেই। সঙ্গে বিশুকে নিয়ে নেব। কি আর করব বলো? দেখো, এখন আমার এত বড় শোরুম খুলেও লাভ নেই, কেউ কিনবে না। যাক, তোমার ওদিকে কি হলো? বললে যে জোজো আর তিনির স্কুলে তোমরা প্যারেন্টসরা কথা বলছো। বলেছি তো, প্যারেন্টসরা মেল করেছি, শিক্ষামন্ত্রীকে চিঠি করেছি, উনিও অর্ডার করেছেন, কিন্তু তবু তো বিল অ্যামাউন্ট কেউ কমাচ্ছে না অনি। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। আর একটা শ্রেণী এই পরিস্থিতিতেও শোষণ করে চলেছে। তুমি দেখো, পরিশ্রম কিন্তু আমরা করছি, মুনাফা লুটছে ম্যানেজমেন্ট। শিক্ষা থেকে স্বাস্থ্য সবাই, ডাক্তার নার্সরা অক্লান্ত পরিশ্রম করে চলেছে এই আপৎকালীন অবস্থায়। অথচ নার্স বা হেলথ স্টাফরা পর্যাপ্ত পেমেন্ট পাচ্ছে না। অতিরিক্ত রোগীদের বিলের মুনাফা পুরোটাই নার্সিংহোমের মালিকের পকেটে। এখানেও দেখো, একবার অনেক টাকা খরচ করে একটা স্কুল খুলেছে, ব্যাস 14 পুরুষ এমনি বসে বসে রোজগার করে খাচ্ছে। অথচ তাদের কানাকড়ি পরিশ্রমও নেই। আর যারা আমরা পরিশ্রম করছি তাদের বলা হচ্ছে পেমেন্ট আদায় করো, না হলে তোমরাও পে কাট হবে। কেমিস্ট্রিতে মাস্টার্স করেছি কি বাচ্চাদের বাড়ি বাড়ি ফোন করে টাকা আদায় করার জন্য অনি? কাজটা করতে এত সম্মানে লাগছে, লজ্জায় মাথাটা মিশে যাচ্ছে। শুধু করছি ছেলে মেয়ে দুটোর মুখের দিকে চেয়ে। এই এত বড় বড় ইনস্টিটিউশন কি পারতো না অনি একটা বছরের জন্য মুনাফা একটু কম করতে? একটা বছর যদি 3 বা 4 মাসের টাকা বাচ্চাদের মকুব করে দিত, খুব কি ক্ষতি হতো এদের? এত কোটি কোটি টাকা লাভ করে প্রতি বছর। তুমি আমায় বিশ্বাস করতে বলো, একটা বছর কয়েক মাসের জন্য ওরা স্টাফদের এমনি মাইনে দিতে পারে না? পারবে না কেন শিপ্রা? সব পারে। এত বড় বড় ইনস্টিটিউশন একটা বছর স্টাফদের ভার বহন করতে পারে না মুনাফা ছাড়া। এটা কোনো কথা হলো? পারে, সব পারে, কিন্তু করবে না। রবীন্দ্রনাথের সেই কবিতা লাইনটা পড়নি? এই জগতে হায় সেই বেশি চায়, যার আছে ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। ম্যানেজমেন্টকে ওর ফাইনাল লিস্টটা জমা দিয়ে বসে পড়ল শিপ্রা। শেষ পর্যন্ত ওর ক্লাসে 40 জনের মধ্যে 24 জন টাকা পেমেন্ট করেছে। রান্নাঘরে হাতের কাজগুলো সারতে সারতে এক্সপেক্টেড ফোন কলটাও এসে গেল শিপ্রার। জানতো আসবেই। অদ্ভুত ব্যাপার, এতদিন যে ভয়টা করছিল আজ যেন আর করছে না। বেশ নির্ভয়ই ফোনটা ধরল শিপ্রা। হ্যাঁ বলুন ম্যাম। হেডমিস্ট্রেস বলছি শিপ্রা, তোমার রিপোর্ট দেখলাম। শিপ্রা, এটা একদম আপ টু দ্য মার্ক পারফরমেন্স নয় কিন্তু। তুমি 40 জনের মধ্যে মাত্র 24 জনের ফিস কালেক্ট করতে পেরেছো। ম্যানেজমেন্ট কিন্তু মোটেই খুশি নয় তোমার পারফরমেন্সে শিপ্রা। তুমি কি আর একটু সময় নিতে চাও? মনে মনে হাসে শিপ্রা। সময়ের সঙ্গে সঙ্গে কত মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়। এই ম্যানেজমেন্টই গত বছর ওকে পুরস্কৃত করেছিল ওর পড়ানোয় খুশি হয়ে। ওর স্টুডেন্টরা নাকি ওর পড়ানোয় দারুণ খুশি। আর আজ ওর অ্যাপ্রাইজাল হচ্ছে শুধুমাত্র ওর অর্থ কালেকশনের দক্ষতার ভিত্তিতে। না ম্যাম, আমার যতজন স্টুডেন্ট দেবার ছিল তারা দিয়ে দিয়েছে, বাকিরা আর দেবে না। সময় নিয়েও লাভ নেই, ওটাই আমার ফাইনাল রিপোর্ট। কিন্তু এতে তুমি 50% স্যালারি পাবে শিপ্রা। 40 জনের মধ্যে 24 জন দিলে তো 60% হয় ম্যাম। 50% কোন যুক্তিতে? আর চুপ করে থাকে না শিপ্রা। ওয়েল, ম্যানেজমেন্ট ডিসিশন নিয়েছে 80% ফিস কালেক্ট করতে না পারলে
50%ই দেওয়া হবে অ্যাজ পেনাল্টি। পেনাল্টি? পেনাল্টি কিসের ম্যাম? টাকা কালেক্ট করবার জন্য তো আমাকে রিক্রুট করা হয়নি। আমাকে সায়েন্স পড়ানোর জন্য রিক্রুট করা হয়েছে। আজ প্রায় 6 বছর আছি এই প্রতিষ্ঠানে। কই কোনো বছর তো এই দায়িত্ব আমাদের থাকে না? আজ যখন গোটা পৃথিবী মারণ ভাইরাসের আতঙ্কে কাঁপছে, ঠিক তখনই এই ভারটা আমাদের ঘাড়ে ম্যানেজমেন্ট কেন ফেললেন বলুন তো? এই ফোন কলগুলো তো ওনারা নিজেরাও করতে পারতেন, তাহলে কেন করলেন না? আমি বলবো কারণ ওনারা নিজেরাও জানেন হয়তো এবারে সবাই টাকা দেবে না বা দিতে পারবে না, কিন্তু ওনাদের মুনাফার পার্সেন্টেজ তো ফিক্সড রাখতে হবে, তাই না? ওনারা কেন সাফার করবেন? অগত্যা যতটা মাইনে কেটে কর্মী ছাঁটাই করে টাকা উদ্ধার করা সম্ভব। দেখো শিপ্রা, আমি বুঝতে পারছি তোমার হয়তো খারাপ লাগছে, কিন্তু ভুলে যেও না আমি তোমার হেড মিস্ট্রেস। তুমি এই টোনে কিন্তু আমার সঙ্গে কথা বলতে পারো না। না ম্যাম, আসলে সত্যি কথা বলছি তো, তাই বোধহয় আপনার শুনতে খারাপ লাগছে। ম্যাম, এই অনলাইন ক্লাস যদি আরও মাস 3 চলে, আমি আপনাকে লিখে দিচ্ছি আমাদের স্কুলের আয়া দিদিদের ম্যানেজমেন্ট রাখবে না। দেখে নেবেন, ওনারা ভাববেন যবে স্কুল খুলবে তবে হায়ার করে নেওয়া যাবে, অথচ স্কুল মেনটেনেন্স করবার জন্য পুরো টাকা তারা দাবি করছে। কেন ম্যাডাম? আর কথা খুঁজে পান না হেড মিস্ট্রেস, শুধু বলেন শিপ্রা তুমি হয়তো পারোনি, কিন্তু অনেকেই 100% টাকা তুলে দিয়েছে। বেশ, আমি বলছি অ্যাকাউন্টসকে তোমার 2 মাসের 50% স্যালারি রিলিজ করে দিতে। ধন্যবাদ ম্যাম। ফোন রেখে দেয় শিপ্রা। 2 মাসের 50% মানে 1 মাসের টাকা। যাক, আপাতত সেটা হলেও খানিকটা সুরাহা হয়। পুরো বাক্যালাপটা ঘরের ভেতর থেকে শুনে এগিয়ে এলো অনিকেত। শিপ্রার পিঠে হাত রেখে বলল, এত জ্বলতে তো আগে দেখিনি শিপ্রা। আসলে মানুষের দেওয়ালে পিঠ থেকে গেলে প্রতিবাদ এসেই যায় অনিকেত। দূর থেকে হয়তো অসভ্যতা বা রাগের বহিঃপ্রকাশ মনে হয়। টাকা দেবে? 1 মাসের টাকা দেবে? তাই দিক। আপাতত 1 মাসে টাকা হলেও কিছুটা সুবিধা হয়। আচ্ছা শোনো, জোজো আর তিন্নির স্কুলের ম্যাম ভিডিও কলে প্যারেন্টসদের সঙ্গে কথা বলবেন আজ, ঠিক বেলা 3টে। আসুক, মনে মনে বলে শিপ্রা। সবাই আজ সামনে আসুক, একটা এসপার ওসপার হয়ে যাক। এই চাপা টেনশন আর নেওয়া যাচ্ছে না। ঘড়ি দেখে শিপ্রা, বেলা 2:30। আশ্চর্য, কদিন আগেও যে কলের ভয়ে খেতে পারত না, সে আজ দিব্যি ডাল ভাত ডিম ভাজা খেয়ে বাসনগুলো বেসিনে ধুয়ে নিল। অনিকেত অবাক হয়ে শুধু জিজ্ঞেস করল, শিপ্রা ওদের স্কুলে আমরা টাকা দিতে পারিনি। আমি জানি কলটা সেই সংক্রান্তই। তোমার ভয় করছে না? এত মনের জোর পাচ্ছ কোথা থেকে? স্মিত হাসে শিপ্রা, বলে, আসলে ভয়ে পেতে পেতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। জানলার ওই পাড়ের মানুষগুলোর দিকে তাকাও আনি, দেখো রেশন দোকানে যারা মারামারি করছে তারাও জানে এই সময় সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করলে ওরা যে কোনো মুহূর্তে মারণ ভাইরাসের কবলে পড়তে পারে। কিন্তু এই মুহূর্তে ওরা সেটা ভাবছে না, ভাবার অবস্থায় নেই। ওদের কাছে আপাতত ওদের হকের চাল ডাল আদায় করে নেওয়াটা বেশি জরুরি। তারপর মারণ ভাইরাসের আতঙ্ক। ওরা জানে পর্যাপ্ত পরিমাণ রেশন না পেলে ওরা না খেতে পেয়েই মরে যাবে। করোনা হবে কি হবে না ওরা ভাবার অবস্থায় নেই। আমারও অবস্থা খানিকটা তাই। আমি জানি টাকা কাটবেই, সে আমি যাই করি না কেন। আবার জোজো তিন্নির স্কুলেও পুরো টাকাই দিতে হবে অথবা ছাড়িয়ে নিতে হবে। এই দুটো অপশন আমার জন্য খোলা, কেউ কোনো টাকা কমাবে না। সুতরাং আমার সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। ছাড়িয়ে নিতে হবে মানে? তুমি কি তাই ভাবছো নাকি? না না শিপ্রা, আমি দেখছি দরকার হলে লোন। না, আর কোনো লোন নয়। যথেষ্ট লোনের ইএমআই আছে মাথার ওপর। আমাদের এই দুর্বলতাটাই সকলে কাজে লাগাচ্ছে। না তা বলে কথা শেষ হয় না স্বামী স্ত্রীর। অনলাইন কলের রিংটোন বেজে ওঠে। হ্যালো মিস্টার অ্যান্ড মিসেস বসু, আমি আপনার ছেলে জোজো এবং তিন্নির হেড মিস্ট্রেস এবং উনি ওদের ক্লাস টিচার। নমস্কার। আচ্ছা আগে বলুন আপনারা কেমন আছেন? তিন্নি আর জোজো কেমন আছে? প্রতি নমস্কার জানিয়ে হেসে ভালো বলল শিপ্রা। ও জানে এগুলোই ম্যানেজমেন্টের কথা বলার টেকনিক। সরাসরি কেউ প্রথমেই টাকা চায় না। আচ্ছা ম্যাডাম, বলছি আপনার 2টো বাচ্চার ফিসই পেন্ডিং রয়েছে। আমরা অনেকবার রিমাইন্ডার দেওয়া সত্ত্বেও আপনারা তো কেউ। আসলে ম্যাম,
এখন আমাদের যথেষ্ট ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে। আমরা তাই প্যারেন্টস ফোরাম থেকে আবেদন করেছিলাম অন্তত ট্রান্সপোর্ট চার্জের কিছুটা আর সেশন চার্জটা ওয়েভ অফ করতে। এখন তো ট্রান্সপোর্ট লাগছে না ম্যাম, এইটুকু যদি করতেন আমাদের অনেক উপকার হতো। ওয়েল দেখুন, স্কুল তো সারা বছর বন্ধ থাকবে না, স্কুল তো খুলবে, বাস তো আমাদের মেনটেন করতে হচ্ছে ছুটির মধ্যেও, তাছাড়া বাস ড্রাইভারদের মাইনেও আছে। আমরা সবাইকে ইকুয়াল সিকিউরিটি দিয়ে থাকি, এই বিপদে আমরা প্রত্যেক স্টাফের পাশে। মনে মনে হাসে শিপ্রা। কথাগুলো একদম ওর স্কুলের ম্যানেজমেন্টের লোকেদের মতো শোনালো। রাজা আলাদা হলেও শোষণ করার পদ্ধতি বোধ হয় সকলেরই সমান। কত যে সিকিউরিটি আর পেমেন্ট দিচ্ছে সেটা ওই ওনার পাশে হাসি হাসি মুখে বসে থাকা ক্লাস টিচার আর বাস ড্রাইভারদের ফোন করলেই জানা যাবে। হ্যাঁ ম্যাম, সেটা জানি, কিন্তু পেট্রোল কস্ট, ইলেকট্রিসিটি কস্ট এইগুলো তো লাগছে না। এইগুলো তো আপনারা ওয়েভ অফ করতেই পারতেন, তাই না? একটু কঠিন মুখে চুপ করে যান হেড মিস্ট্রেস। ওনার অভিব্যক্তি শিপ্রার প্রশ্নের উত্তর দিয়ে দেয়। আবার বলে শিপ্রা, ম্যাম টু বি ফ্র্যাঙ্ক, দুটো বাচ্চার ফিস শো করছে প্রায় 1 লাখ টাকা। এই মুহূর্তে আমার কাছে এত টাকা নেই, আগামী 3 মাসেও জোগাড় হবে কিনা বলতে পারছি না। সো এবার আপনারা ভাবুন। বাট ম্যানেজমেন্ট ডিসিশন নিয়েছে ফিস না পে করলে নাম কেটে দেওয়া হবে। আবার সেই ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্ট কথাটা আজ প্রায় 100 বার শুনেছে শিপ্রা। এরা এমনভাবে কথাটা উচ্চারণ করে যেন মনে হয় ম্যানেজমেন্ট কোনো অন্য গ্রহের জীব, কোনো মানুষ নয়। তবে আজ ভয়ঙ্কর কঠিন শিপ্রা বলে, আমার কিছু করার নেই ম্যাম, আমার কাছে এই মুহূর্তে টাকা নেই। আপনি কি একটু সময় নেবেন মিসেস বসু? ক্লাস টিচার ম্যাম বলেন, সময় নিয়েও লাভ নেই ম্যাম, আমার হাজব্যান্ডের ব্যবসা এখন 2 বছরে ঠিক হবে কিনা জানা নেই। আমার ফুল পেমেন্ট আমি কবে থেকে পাবো তাও জানা নেই। বাট মিসেস বসু, জোজোর সামনের বছর বোর্ড। হ্যাঁ, এটা ঠিক। হঠাৎই ওর নিজের ক্লাসের একটি গার্জেনের কথা মনে পড়ে শিপ্রার। ক্লাস 12-এ পড়া মেয়েটির ফিস দিয়েছে, ছেলেটির নয়। আচ্ছা ম্যাম, যদি আমি দুজনেরই হাফ টাকা পে করি আপাতত, বলে শিপ্রা। সরি ম্যাম, আমাদের ইনস্টলমেন্টের কোনো ব্যবস্থা নেই। ইন দ্যাট কেস ম্যাম, আমরা জোজোর ফুল ফিস পে করে দিচ্ছি, তিন্নির জন্য পারলাম না, সরি। অনিকেতকে ক্যামেরার ওপাশ থেকে হা হা করে উঠতে দেখে শিপ্রা, কিন্তু শান্তভাবে হাত দেখিয়ে থামিয়ে দেয়। ম্যাম, তিন্নির নাম তো তাহলে কেটে দিন, আপনাদের রুলস তাই বললে কেটে দিন। জোজোর টাকা আমি কাল পে করে দেব, নমস্কার। ফোন রেখে দেয় শিপ্রা। অনিকেত ক্যামেরার ওপাশ থেকে এসে জড়িয়ে ধরে শিপ্রাকে। এতক্ষণ শক্ত থাকা শিপ্রা এবার হাউ হাউ করে কেঁদে ফেলে অনিকেতের বুকে। এ তুমি কি করলে শিপ্রা? তিন্নির কাটিয়ে দিতে বললে? না না, আমাকে কটা দিন সময় দাও, আমি দেখি ক্রেডিট কার্ডে কোথাও পে হয় কিনা। তারপর কি করবে? 1 মাস পর কি করে শোধ দেবে? অলরেডি এই কোয়ার্টারে 2 মাস হয়ে গেছে, আর 1 মাস পরেই নেক্সট কোয়ার্টারের টাকা চাইবে। কি করে দেবে? জোজোরটা পারতেই হবে, উপায় নেই। সামনে বোর্ড অনিকেত, ওকে এখন কোথাও শিফট করানোর মতো অবস্থা নয়, কিন্তু তিন্নি সবে ক্লাস 3, ওকে তো শিফট করানোই যেতে পারে। মানে তুমি তিন্নিকে স্কুল? আমি ভাবতে পারছি না শিপ্রা, ভেঙে পড়ে অনিকেত। প্রি করোনা আর পোস্ট করোনা দুটো যুগ সম্পূর্ণ আলাদা হবে অনিকেত। অনেক অনেক কিছু পরিবর্তন হবে এবং সেটা আমাদের মানতেও হবে। হ্যাঁ, আঘাত পাবো, সময় লাগবে, তবে মেনেও নিতে হবে। তিন্নির ফিস দেওয়া সম্ভব না, কিন্তু একটা স্কুল থেকে নাম কেটে দেওয়া মানে শিক্ষা বন্ধ হয়ে যাওয়া নয়। এমনিতেও এই বছর স্কুল কিভাবে হবে জানি না। দাঁড়াও, পরিস্থিতি একটু স্বাভাবিক হলে তখন ভাববো। তখনও যদি তিন্নির স্কুলে তিন্নির নাম থাকে, আমরা অ্যাফোর্ড করতে পারি, তো টাকা জমা দেব। আর যদি ওরা নাম সত্যি কেটে দেয়, তখন আমাদের সামর্থ্য অনুযায়ী অন্য কোনো স্কুলে ভর্তি করতে হবে অনিকেত। এটা শুধু তিন্নির ক্ষেত্রে নয়, জোজোর ক্ষেত্রেও। আমি ভেবে রেখেছি, বোর্ড হয়ে গেলে অত দামি স্কুলে জোজোকে আর ক্লাস 11-এ ভর্তি করাবো না, বা বলা ভালো করাতে পারবো না। সব কিছু নতুন করে ভাবতে হবে অনিকেত, একদম নতুন করে। ভেবো না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। পে কাট হলে, লাইফস্টাইলেও কাট না আনতে পারলে আমরা ভেসে যাব অনিকেত, এটা বোঝো। একদম চুপ করে যায় অনিকেত। ওর সাধের ফ্ল্যাটটা দেখতে থাকে 2 চোখ ভরে। শেষ পর্যন্ত এটাও রক্ষা হবে তো? ভাই বোনে তখনও খুনসুটিতে মগ্ন।
শিপ্রার বলে যাওয়া কথাগুলো ফ্ল্যাটে ঘুরতে থাকে, ঘুরতেই থাকে। করোনা হয়েছে অনেক দিন হয়ে গেছে, কিন্তু সত্যি তখন যে কি সময় গেছে মানুষের, এই কথা ভাবলেই শিউরে উঠি। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকবেন। ধন্যবাদ।